পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে প্রায় 200-250 জন নেতাকর্মী সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সেখানে রাষ্ট্র বা সরকারের কঠোর সমালোচনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনারা জানেন, সংসদে সংবিধান নিয়ে অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়। সেই সংবিধানের 39 নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনও চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল, সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক। এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বক্তব্য। এর সাথে আমাদের 11 দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নাই। অতএব আমার বক্তব্যকে যারা জামাত অথবা 11 দলের বক্তব্য হিসেবে প্রচার করছেন, অপপ্রচার করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। 2, আমাকে বিব্রত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। একই সাথে নানাবিধ পন্থায় আমাকে হত্যার হুমকি প্রয়োগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাক স্বাধীনতার এত চমৎকার উদাহরণ আমরা কেউই আশা করি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বিএনপি সমর্থকদের বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে আমার জুলাইয়ের 19 তারিখে মৃত্যু হতে পারত। আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবনযাপন করছি। মৃত্যু ভয়ে আমি রাজনীতি করি না। মহান রাব্বুল আলামিন যেদিন যে সময় আমার মৃত্যু নির্ধারণ করেছে তার 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে না। 3 নম্বর পয়েন্ট, রাজনীতির সাথে সংযুক্ত না থাকার পরেও শুধুমাত্র আমার সহধর্মিণী হওয়ার অপরাধে সোশ্যাল মিডিয়ায় আমার সহধর্মিণীর ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার পরিবারের মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা একটি গোষ্ঠীর রুচিবোধকে প্রশ্নবিদ্ধ করে। 4 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম দাদা পাকিস্তান আমলের স্পিকার মুসলিম লীগ নেতা গমিরুদ্দিন প্রধানকে রাজাকার বলা হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো সরকারের আমলে গমিরুদ্দিন প্রধানের নামে এই ধরনের অপবাদ কেউ কখনো দেয় নাই। নতুন বাংলাদেশে নতুন অপবাদ পাওয়া গেছে। 5 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকেও রাজাকার বলা হচ্ছে। অথচ ইতিহাস বলে শফিউল আলম প্রধান 71 সালের 23শে মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এই নতুন বাংলাদেশে রাজাকার বানানোর এই মিথ্যা চক্রান্ত নিন্দনীয় কাজ। সর্বশেষ পয়েন্ট, একইভাবে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে মহসিন হলে সংগঠিত 7 খুনের হত্যাকারী বলা হচ্ছে। অথচ যারা বলছেন তাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য বর্ষিয়ান বিএনপি নেতাদের মুখে পাবলিক মিটিংয়ে আমরা শুনেছি এটা একটা মিথ্যা অপবাদ। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের 64 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশের
1 সপ্তাহের মধ্যে 7 খুন সংগঠিত হয় এবং শফিউল আলম প্রধানকে আসামি করা হয় মুজিব সরকারের নির্দেশে। শফিউল আলম প্রধান সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন, আর সভাপতি ছিলেন বর্তমান বিএনপি সরকারের সাংসদ মনিরুল হক চৌধুরী। আমি বিএনপি সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করব, আমার মরহুম পিতাকে আওয়ামী কায়দায় খুনি বলার আগে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরীর কাছে প্রকৃত ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার জন্য। ওনাকে খুনি বলাটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তকে অসম্মান করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিককে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি সমর্থন করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব, প্রকৃত গণতন্ত্র, প্রকৃত বাক স্বাধীনতা ও প্রকৃত মানবাধিকারের প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে নিরাপত্তার কথা বলাটা আমার কাছে বিলাসিতা মনে হয়। আপনারা জানেন গতকাল একজন কন্টেন্ট ক্রিয়েটরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাক স্বাধীনতার এই নতুন বাংলাদেশে সরকার বিরোধী কথাবার্তা ফেসবুকে দেওয়ার জন্য। তো নিরাপত্তাহীনতায় আমার মনে হয় বাংলাদেশে যারা অফিসিয়াল প্রোটোকল ছাড়া চলে, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রাজনীতিবিদ সবাই নিরাপত্তাহীনতায় ভুগে। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগে ঘরের ভিতরে, গর্তের ভিতরে অথবা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যাব নাকি রাজপথে থাকবো, এটা হচ্ছে প্রশ্ন। তা আমরা আমাদের কার্যক্রম হাসিনা আমলেও আমরা গর্তে ঢুকি নাই, মুচলেকা দিয়ে বিদেশে পালাই নাই, এই আমলেও পালাবো না ইনশাল্লাহ। ধন্যবাদ। আলিপ্ত দরকার নেই বাবারা, সরি। জি, না দেখুন, নিঃসন্দেহে আমি আপনাকে বলছি না যে অশ্লীল কোনো কার্যক্রম প্রচারণাটা কোনো সভ্য দেশের সভ্য কাজ। আমরা বহির্বিশ্বে যেটা দেখে থাকি এবং উন্নত বিশ্বে যেটা দেখে থাকি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সেই বাকস্বাধীনতাটা আশা করি। অর্থাৎ একটা মানুষ, আমি শুধু রাজনীতিবিদের কথা বলছি না, একটা দেশের সাধারণ মানুষ যদি চায় যে সরকারের কার্যক্রম তার পছন্দ হচ্ছে না, তিনি সমালোচনা করবেন, সেটা অবশ্যই করতে পারেন, সেটাকে আমি বাকস্বাধীনতা বলি। অশ্লীল শব্দের কথা কিন্তু আমি এখানে একবারও মিন করিনি যে আপনার যা খুশি তাই বলবেন। যেই শব্দটা নিয়ে বিএনপির সমর্থক গোষ্ঠী খেপে গেল আমার বলা, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনারা যদি বাংলা ব্যাকরণ অথবা ডিকশনারিটা খুলে দেখেন, আমার ব্যাখ্যা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা পড়ে দেখবেন এটা কোনো গালিগালাজ অথবা অশ্লীল শব্দ নয়। আমি আসলে সাংবাদিক সম্মেলনে বলতে চাইছি না, তারপরে অনেকেই বিএনপি সমর্থক গোষ্ঠী আমাকে ফোন দিয়ে যেই শব্দটা বলেছে, তারা আসলে কুলাঙ্গার শব্দের অর্থটা ভুল একটা শব্দ বুঝেছে এবং তারা ফোন দিয়ে আমাকে বকাঝকা করে বলে, আপনি জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ওটা কেন বলেছেন, কি কেন বলছেন, এটার বলতে চাই না আমি, ওটা আসলে অশ্লীল শব্দ, ওটা বলিনি। আমার কাছে মনে হয়েছে বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত হয়ে গেছে। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করেছি। অন্য মিনিং বলতে কি বোঝায় যদি আপনি বলতেন, কারণ আমি আমার শিক্ষাগত যোগ্যতায় যেইটুকু পড়েছি এবং ডিকশনারিতে যেই শব্দগুলো দেখেছি, সেটার মূল মিনিং যেটা দাঁড়ায় সেটা আমি এখানে লিখিতভাবে সবাইকে বলে শুনিয়েছি। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কুলাঙ্গার শব্দের অর্থ হচ্ছে বংশের কলঙ্ক, যার কার্যক্রমে তার পরিবার কলঙ্কিত হয়। আমরা এটাই জানি, অন্য অর্থ কি আর কিছু আছে কিনা আমার জানা নাই। ধন্যবাদ আপনাকে। হুমকি অনেক আগে থেকে পাই ভাই, অনেক আগে থেকে হুমকি মাথায় নিয়েই রাজনীতি করি, এটাই করে যেতে হবে, এটাই আমাদের কাজ। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদ পায় বলে আমার বিশ্বাস। কেউ ঢালাওভাবে প্রচার করে, কেউ করে না। আমি আসলে হুমকি পাচ্ছি, এটা প্রচার করে লাইমলাইটে আসার মানুষ না। ধন্যবাদ।
মব সৃষ্টি করা হয়েছে। না, আমি ধন্যবাদ আপনাকে। আগেও এই প্রশ্নটা একজন করেছে, আমি মিস করে গেছি। আমি আজকে এখানে উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যমে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। আসলে এত ঘটনা ঘটছে চারপাশে, একটু মিসলিড করা হয়েছে। গতকাল যাকে আমার বাসভবনের সামনে থেকে পুলিশ নিয়ে গেছে, উনি আমার পিএস না, উনি আমার ব্যক্তিগত সহকারীও নয়। ওনার নাম হচ্ছে জনি নন্দী। উনি আমাদের যে যুব সংগঠন আছে যুব জাগপার, তার ক্রীড়া সম্পাদক। ওখান থেকে যখন আমার মরহুম দাদা এবং মরহুম পিতা শফিল আলম প্রধান এবং গমির উদ্দিন প্রধানকে বারবার রাজাকার বলে ইটপাটকেল ছুঁড়ে মারা হচ্ছিল, তখন যুব জাগপার নেতা ক্রীড়া সম্পাদক জনি নন্দী সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে গিয়েছিল। ওখানে একটা হট্টগোলের সৃষ্টি হয়ে গেছিল এবং পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে। গতকাল রাত পর্যন্ত আমি যেই খবরটা পেয়েছি সেটা হচ্ছে এখনও কোনো মামলা হয় নাই, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণেই সে এই মুহূর্তে মোহাম্মদপুর থানায় আছে। আমরা দেখছি মামলা হয় কি না। মামলা হলে আইনিভাবে ব্যবস্থা নিতে হবে। তবে আমি যেটা আশা করব সেটা হচ্ছে, মামলা হচ্ছে না তারপরেও পুলিশ যেভাবে করে তাদের হেফাজতে রেখে দিয়েছে, এইটা বোধহয় সুষ্ঠু চর্চা হচ্ছে না। একই সাথে গতকালকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটারকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। তার আগেও আমরা দেখলাম 4টি ঘটনা হয়েছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন জামাতের মহিলা বিভাগের সদস্যও ছিলেন। তো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ যার ছিল, সেই সংগঠনের নাম মজলুম সংগঠন বিএনপি। 17 বছরে এই অত্যাচারগুলো সবচেয়ে বেশি যাদেরকে ফেস করতে হয়েছিল, সেই সংগঠনের নাম ছিল মজলুম বিএনপি। সেই মজলুম বিএনপি ক্ষমতায় এসে যদি ওই একই চরিত্র দিয়ে মজলুমের জায়গায় জালিম হয়ে যায়, তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আগেও মজলুম ছিলাম, এখনও মজলুম আছি, তখনও প্রতিবাদ করেছি, এখনও করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করতে পারি আজকে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।